আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ বিজয় দিবস। প্রত্যেকটি বাংলাদেশিকে, আমার ভাই বোন যারা আছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের এদিকে ভারতবর্ষে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই বিজয় দিবস পালিত হলেও এখন পাকপন্থীদের করায়ত্ত বাংলাদেশ তাদের প্রিয় বিজয় দিবস পালন করতে পারছে না। 2024-ও পারেনি, 2025-ও পারছে না। তবে এটাই তাদের শেষ। এই 2 বছর তারা যা তাণ্ডব মাতিয়ে রেখে দিয়েছে, তাই এই বছরই এদের এটা শেষ হবে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। তার কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ তারা একটা রিপোর্ট দাখিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে, মানে পিএমও বলে যেটাকে বলে। সেই রিপোর্টে পরিষ্কার পাকিস্তানের রোল ওই পহেলগাঁওয়ে এবং দিল্লিতে বাংলাদেশের রোল সাফ সাফ করে লেখা আছে। বাংলাদেশে যেমন হিজবুত তাহরি আর লস্করে তৈবার কিছু অগ্রণী অংশ তারা যেমন অ্যাক্টিভ হয়ে তারা ডিফিউজার পাঠিয়েছিল, আর তেমনি পাকিস্তানিরা পহেলগাঁও করেছে, এটা তো আপনারা জানেন। তার ডিটেল রিপোর্ট জমা পড়েছে, এই খবরটুকু আমি পেয়েছি। এবং ডিটেল রিপোর্টটা জমা পড়ার পর এবার সিঁদুর 2.0 স্টার্ট হচ্ছে। স্ক্রিপ্ট লেখা কমপ্লিট এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একই সঙ্গে এই সিঁদুর অভিযানের মধ্যে পড়ে যাবে। তা এখন সিঁদুর অভিযানের মধ্যে যখন পড়বে, তখন তো বাংলাদেশের একটা তো বড় ক্ষয়ক্ষতি হবে, একটা বড় ঝামেলা তৈরি হবে। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র সার্জিও গোরের উপস্থিতিতে মার্কো রুবিও, জেডি ভান্সের সঙ্গে আমাদের ভারতবর্ষের কথা হয়েছে এবং কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তখন বলা হয়েছিল যে আমরা ডসিয়েরটা পাঠাবো। ডসিয়েরটা রবিবার দিন পাঠানোর কথা, শনিবার দিন পাঠানোর কথা ছিল, মধ্যখানে রবিবার পড়ে যাওয়ায় ওইদিকে রবিবার, আবার আমাদের এখানে যখন সোমবার তখন ওদের ওখানে যখন শনিবার, আমাদের এখানে তখন রবিবার, আর আমাদের এখানে যখন রবিবার তখন ওদের ওখানে সোমবার। তো সোমবার দিয়ে সেই রিপোর্টটা পাঠানো হয়েছে, আজ এসে পৌঁছে গেছে আমাদের হাতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে চুক্তিটা, সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়ে দুপক্ষের মধ্যে সই সাবুত করে এবার ভারতবর্ষ তার পার্টটা সই করে ফিরিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্টটা সই হয়ে ডসিয়ারে চলে এসছে। এখন এই সময়তে যখন ঠিক হলো যে সার্জিক্যাল 2 স্ট্রাইকটা শুরু হবে, সার্জিক্যাল 2 বলছি, সিঁদুর 2.0 যখন শুরু হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছু একটা বলে দেওয়া হয়। তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার কর্মীদের এবং বাংলাদেশে সফররত যে সমস্ত মার্কিনী রয়েছে তাদের উদ্দেশ্যে একটা নিরাপত্তার সংক্রান্ত একটা সতর্কবাণী একটা জারি করেছে। সেটা A+++, মানে 3টে প্লাস, A+++, তার মানে চূড়ান্ত সতর্কতা। সমস্ত সভা সমাবেশ এবং গুলতানি এবং ঝামেলাযুক্ত জায়গা থেকে তাদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে এবং যে যার জায়গায় যতটা পারেন ততটা চুপচাপ থাকবেন, এটুকুই ওই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। সেটা হয়তো আপনার দেশের খবরেও নিশ্চয়ই আপনারা জানতে পারছেন। এখন এই যে সার্জিও গোর এবং
পল কাপুর, এরা দুজনে সম্ভবত 25 থেকে 26-এর মধ্যে কি 27-এর মধ্যে এরা ঢাকায় পৌঁছাচ্ছেন দুজনে একসঙ্গে। ঠিক তার আগে ট্রেসিকে বলা হয়েছে ব্যাগপত্র গুছিয়ে নাও, মানে পল কাপুর আর সার্জিও গোর পৌঁছাবার আগে ট্রেসিকে বাংলাদেশ ছাড়তে হবে। ট্রেসি সেই বার্তা পেয়ে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। ফলে একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে তার কিন্তু পরিষ্কার ইঙ্গিত পড়ছে। সব থেকে দুঃখের বিষয় কি হলো, এই যে বিজয় মাস, এই বিজয় মাসে যে ভারত যে স্বাধীনতার পক্ষে যোগ দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সেই বিজয় মাসেই আবার বাংলাদেশের বুকে আঘাত হানতে হচ্ছে। গতকালকেও ড্রোন স্ট্রাইক হয়েছে। ড্রোন স্ট্রাইকে মোটামুটি আপনার 1, 2, 3, 4, 4টে জায়গার হিসেব আমার কাছে আছে। আরো 2টো জায়গায় পড়েছে, 6টা জায়গায়, কিন্তু 4টের হিসেব আমার কাছে আছে আর 2টো জায়গার হিসেব আমার কাছে নেই। এখন যেগুলো বলা হয়েছে, মানে যেগুলো ড্রোনগুলো পড়েছে, একটা হচ্ছে রংপুরের রৌমারি, সেখানে পড়েছে, তাতে 2জন মারা গিয়েছেন। সেখানে ঠাকুরগাঁও সীমান্তে পড়েছে, 2জন মারা গিয়েছে। রংপুরের রাজীবপুরে ড্রোন পড়েছে, মারা গিয়েছে 6জন। আর মায়ানমার বাংলাদেশ সীমান্তে লাইখানছড়ি বলে একটা জায়গা আছে, এই লাইখানছড়ি এলাকায়, সেখানে 1জন মারা গিয়েছে। আমাদের কাছে টোটাল যা মৃত্যুর হিসেব আছে 2, 2, 4 আর 6, 10 আর 11 জন। আরো 2টো জায়গায় পড়েছে, সেই 2টো জায়গার হিসেব নিকেশ আমার কাছে এসে পৌঁছায়নি বা আমি পাইনি। যার কাছ থেকে আমি পেয়েছি তিনি পাননি, ফলে আমি আপনাদের বলতে পারছি না। মোটামুটি আমার যা হিসেব আছে, আমার কাছে 11 জন মারা গিয়েছেন। গতকাল কতজন মারা গিয়েছেন সেই খবর তো আপনারা দেখেছেন। এবার বাংলাদেশ তার কি করণীয় সেটা বাংলাদেশ করবে। যেমন পাকিস্তান পুরোপুরি সেনাকে সতর্ক করে দিয়েছে, কিন্তু পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা কিছু নেই, পাকিস্তান কিছু করতে পারবে না, পাকিস্তানকে একতরফা মার খেতে হবে। বাংলাদেশ কতটা করছে তা আমি জানি না, বলতে পারবো না। বাংলাদেশের নাকি আইন শৃঙ্খলা সামলাতেই নাকি সেনা ব্যস্ত, দেশের জন্য লড়বে কি? ফলে পড়ে পড়ে মারই খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবার ধরুন, এই যে আমাদের প্রণয় বার্মাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, তলব করা হচ্ছে, এবার প্রণয় বার্মা খুব বিরক্ত হয়ে গিয়েছেন। প্রণয় বার্মা এখানে কিছু বলেননি, কিন্তু বিদেশ মন্ত্রকে তিনি যে নোটটি পাঠিয়েছেন, সেই নোটের যে সারমর্ম, তাতে আমি যেটা জানতে পেরেছি তা আমি বলছি আপনাদের। বলা হয়েছে যে এই নিয়ে 6বার আপনারা আমাকে তলব করলেন, আমরা আপনাদেরকে 57 পৃষ্ঠার স্যাটেলাইট ইমেজ দিয়েছি, কোথায় কোথায় আপনারা কি করেছেন না করেছেন, কিন্তু আপনারা আজ পর্যন্ত একটা কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। আর এবারে আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন যে আপনাদের হাদির ওপরে গুলি চালিয়ে নাকি ভারতীয় গোয়েন্দা তারা নাকি এপারে ঢুকে হাদিকে হত্যা করে চলে গিয়েছে। কিছু তো প্রমাণ দেবেন আপনারা। এই যে বারবার বিনা প্রমাণে আমাকে ডেকে পাঠাচ্ছেন, আমার সময় নষ্ট হচ্ছে এবং আমি এতে খুব অপমানিত বোধ করছি, এবং আমি আমার ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারত সরকারকে এটা আমি জানিয়ে দেবো যে বাংলাদেশে আমি আর কাজ করতে ইচ্ছুক না। এতে ভারতের কি রিয়াকশন হবে সেটা বুঝতেই পারছেন। বাংলাদেশ সম্পর্কে খুব একটা ভালো রিয়াকশন তো হবে না নরেন্দ্র মোদী এমনিতেই চুপচাপ, কোনো কথা বলেন না, কিন্তু সিগন্যাল পড়ে গিয়েছে, স্ক্রিপ্ট রেডি করো, মারো। এখন এই যে আপনাদের এখানে যে ড্রোন অ্যাটাক যে হচ্ছে,
এবং ভবিষ্যতে যে অ্যাটাকগুলো হবে সেটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র জানে। তবে আপনাদের প্রতি, যেহেতু আপনারা আমার খুব নিকটের মানুষ, বন্ধু মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে। অনুরোধটা হচ্ছে, যেখানে দেখবেন পাকপন্থী এবং ভারত বিরোধী সমাবেশ হচ্ছে, সেই জায়গাগুলো ছোট হোক বড় হোক, সেই সমাবেশগুলো এড়িয়ে যাবেন। ওই সমাবেশের ধারে কাছে আপনারা থাকবেন না। কখন কি হয় কিছু বলা যায় না। আমি পরিষ্কার করে আপনাদের তো সবকিছু বলতে পারবো না, ভারতের প্ল্যান অফ অ্যাকশন আপনাদেরকে বলতে পারবো না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বলে দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এবং তার দূতাবাসের কর্মীদের বলে দিয়েছে এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে যাবে। একটা খবর পাওয়া যাচ্ছে যে আমাদের পানাগড়ে 22টা ট্র্যাক আছে ড্রোনের। এই 22টা ট্র্যাককেই কিন্তু রেডি করা হয়ে গেছে এবং ড্রোন পরপর সাজিয়ে দেওয়া হয়েছে। কয়েক হাজার ড্রোন সাজিয়ে দেওয়া হয়েছে। আমি কথার কথা বলছি, ধরুন কোনো একটা সমাবেশ হচ্ছে, ভারত বিরোধী পাকিস্তানপন্থী কোনো একটা সমাবেশ হচ্ছে, 10-20 হাজার লোক জমা হয়েছে, সেখানে 500টা ড্রোন গিয়ে অ্যাটাক করলো। হাড় গোড় নাড়ি ভুড়ি কিচ্ছু পাওয়া যাবে না। ওই যে বৃষ্টির মতো পড়বে না, কিছু পাওয়া যাবে না, বেলচা দিয়ে তুলতে হবে। দুঃখের বিষয় এটা যে 71 সালে আমরা যে সৈনিকদের শহীদের রক্ত দিয়ে আমরা যে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশকে আমাদের আবার আঘাত করতে হচ্ছে। এই আঘাতটা কিন্তু বাংলাদেশ নিজে থেকে ডেকে এনেছে। ডেকে আনার ফলে আজকে বাংলাদেশের দুর্ভাগ্য কিন্তু ঘনিয়ে আসছে। বলতে পারেন বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘ। আমি বলেছিলাম না, শিলাবৃষ্টির পর ঝোড়ো বৃষ্টি শুরু হবে। এবার ঝোড়ো বৃষ্টি দেখতে পাবেন। খবরে আপনাদের কতটুকু দেখাবে, কতটুকু বুঝে, কিন্তু আপনাদের দেশের যে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, তাদের কাছে চেপে তো রাখতে পারবে না, লিক করে ঠিক বেরিয়ে যাবে। ফলে আপনারা সবই জানতে পারবেন। আমি এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আপনারা শুধু সাবধানে থাকবেন। আমার যতদূর মনে হয় এই বিজয়ের মাসে আর একটা বিজয়ের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমার বলার অর্থ এইটে যে 71 সালে যে বিজয় দিবস আপনারা উদযাপন করছেন, সেই আর একটা বিজয় দিবস আপনাদের উদযাপন করতে হবে যে কোনো একটা তারিখে। আবার এই দাঁত মুখ বার করেছে পাক হানাদারেরা। সেই দাঁত মুখ বার করা সেই শ্রীগালের বাচ্চারা, যারা বাংলাদেশকে ছিঁড়ে কুটে খাচ্ছে, ভারতবর্ষকে অস্থির করছে, তাদেরকে দুনিয়া ছাড়া করে দিতে ভারত পিছপা হবে না। পারলে ভারতকে আমি অনুরোধ জানিয়ে এসেছি বিদেশ দপ্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রকে এবং প্রতিরক্ষা মন্ত্রকে, যে আমার নাম করে অন্তত একটা ব্রহ্মস অন্তত মারবেন। আমি মস্করা করে বলেছি, কিন্তু যদি মেরে দেয় তাহলে জানবো যে আমার যে স্বপ্ন সেটা সফল হয়েছে। সাবধানে থাকবেন। আমি বারবার বলছি, সাবধানে থাকবেন। বিজয় দিবসে মাসে আবার একটা বিজয় দিবস শিগগিরই হয়তো পালন হতে যাচ্ছে। আজকে বিজয়ের আলাপ হবে দিনভর। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, মোদি কেন বিজয়ের বার্তায় বাংলাদেশের কথা বলেননি, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে একটি পোস্ট দিয়েছেন। শুধু এক্সে না, তার যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুকেও সেম পোস্ট দিয়েছেন তিনি এটাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশে এমনটা আলাপ হচ্ছে, বাংলাদেশি মিডিয়াতে এমনটা আলাপ হচ্ছে, এবং তার যে পোস্ট, তার যে বার্তা, এই বার্তায় বাংলাদেশের নাম কোথাও নেই। অথচ 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা 9 মাসের যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ।
যুদ্ধের শেষের দিকে সামরিক সহায়তা দেয় ভারত। এ নিয়ে নরেন্দ্র মোদী এক্সে লেখেন, বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই বীর সেনানীদের যাদের সাহস, ত্যাগ ও আত্মবলিদানের মধ্য দিয়ে 1971 সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অমর অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং তাদের অতুলনীয় সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়। সেই বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীকে অনুপ্রাণিত করে চলেছে। মোদির বার্তা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস এটি। বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশে এক শ্রেণীর মানুষ এটি এভাবে বলার চেষ্টা করছে যে বিস্ময়ের বিষয় হলো 9 মাসের যুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন হলো তিনি একটিবারও তার নাম উল্লেখ করেননি। এই যুদ্ধে বাংলাদেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানিরা, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, বিপুল সংখ্যক মানুষ দেশ ছাড়া হন, বাংলার মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করেন। তাদের সেই আত্ম উৎসর্গকে মোদির এক্স বা ফেসবুক পোস্টে মোটে উল্লেখ করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিজয়টা কি শুধুমাত্র বাংলাদেশের বিজয়? হ্যাঁ, আমি মানছি, আমি স্বীকার করছি যে আমরা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করেছি এবং যুদ্ধটার শুরু থেকে বলা যায় ডে 1 থেকে ভারতের সহযোগিতায় যুদ্ধ করেছি। আরেকটি জিনিস, যে এই যুদ্ধটা কি শুধুমাত্র আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানের যুদ্ধটা ছিল? ভারতের জন্য এই যুদ্ধটা ছিল আরো বেশি চ্যালেঞ্জের। ভারত পরোক্ষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম থেকে 3 ডিসেম্বরের আগ পর্যন্ত সহযোগিতা করেছে। 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছে, আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে 3 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ভারত এই যুদ্ধে কেন জড়িয়ে গেল? ভারত এই যুদ্ধে একদম সরাসরি 3 ডিসেম্বর থেকে জড়ানোর প্রধানতম কারণ হচ্ছে পাকিস্তানি আগ্রাসন এবং নিরাপত্তা উদ্বেগ। 3 ডিসেম্বর পাকিস্তান ভারতের 8টি বিমান ঘাঁটিতে আক্রমণ করে অপারেশন চেঙ্গিস খান নামে, যার পর ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে সরাসরি যোগ দেয়। এছাড়া শুরু থেকে আমাদেরকে সহযোগিতার প্রধানতম কারণ ছিল মানবিক সংকট। 25শে মার্চ বাংলাদেশে অপারেশন সার্চলাইটের পর পূর্ব পাকিস্তান থেকে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, যা ভারতের অর্থনীতি ও সমাজে বিশাল চাপ সৃষ্টি করছিল। ফলে ভারত মানবিক সংকট মোকাবেলায় হস্তক্ষেপ করতে বাধ্য হয়। আঞ্চলিক স্থিতিশীলতা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যে পূর্ব পাকিস্তানে চলমান গণহত্যা এবং অস্থিরতা ভারতের পূর্বাঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল। রাজনৈতিক এবং কৌশলগত কারণেও ভারত এই যুদ্ধে জড়িয়ে যায় এবং ভারত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করে এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চেয়েছিল এবং এই সুদৃঢ় করাটা আরো ত্বরান্বিত হয়েছিল 9 আগস্ট ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির মাধ্যমে। এই যুদ্ধটাকে আরো ত্বরান্বিত করেছিল এবং এই যে ভারত সোভিয়েত যে 9 আগস্ট 1971 সালে যে মৈত্রী চুক্তিটা হয়েছিল, এই সেম চুক্তিটা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের সাথে বাংলাদেশের 1972 সালে। আর এই যে ভারত যে যুদ্ধে জড়িয়ে গেল, বিশেষ করে পাকিস্তানের বিমান হামলা, 8টি বিমান ঘাঁটিতে বিমান হামলার পরে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো এবং যুদ্ধে জড়িয়ে গেল। এটা কি শুধুমাত্র পূর্ব পাকিস্তানে যুদ্ধটা ছিল? পশ্চিম সীমান্তেও ভারতের যুদ্ধ ছিল। পূর্ব পাকিস্তানের যুদ্ধে অংশগ্রহণ করেছিল পূর্ব পাকিস্তানকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করবার জন্য যুদ্ধে নেমেছিল। কিন্তু ভারতের জন্য চ্যালেঞ্জটা আরো বড় ছিল। পশ্চিম সীমান্ত অশান্ত হয়ে গিয়েছিল এবং পশ্চিম সীমান্তেও সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়েছিল এবং যেখানে জম্মু, কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের মতো অঞ্চলে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের লড়াই হয়েছিল। যদিও যুদ্ধের মূল ফোকাস ছিল পূর্ব দিকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, ভারতীয় বাহিনী এই সীমান্তে উল্লেখযোগ্য পরিমাণ পাকিস্তানি অঞ্চল দখল করে ফেলেছিল কিন্তু, এবং পরে সিমলা চুক্তির মাধ্যমে সিমলা চুক্তির অংশ হিসেবে পাকিস্তানের সেই অঞ্চলগুলা ফেরত দিয়েছিল। পাকিস্তানে ভারতীয় সৈন্যরা পাকিস্তানের প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে। যুদ্ধটি মাত্র 13 দিনে শেষ হয়েছিল
3 ডিসেম্বর শুরু হয়েছিল এবং আজকের দিন 16 ডিসেম্বর এটির যুদ্ধবিরতি বা যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষের একটা চুক্তি হয়েছিল বাংলাদেশের আমাদের রেসকোর্স ময়দানে বা আজকের যেটি সোহরাওয়ার্দী উদ্যান সেখানে, যার প্রধান কারণ ছিল পূর্ব পাকিস্তানের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, কিন্তু পশ্চিম ফ্রন্টও এই যুদ্ধের অংশ ছিল। এই যে পুরো প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটায় আজকে যদি ভারত দাবি করে যে তাদের বিজয় 1971 সালের বড় ধরনের একটা বিজয়, এই বিজয়টা দাবি করা কি অন্যায় হবে? আজকে যদি তারা বিজয় উদযাপন করে তাদের মতো করে এবং বাংলাদেশের নাম উল্লেখ না করে, তাতে কি আমি কি খুব তাদের পাপ হওয়া দেখবো? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি তার বার্তায় তার পোস্টে বাংলাদেশের কথা উল্লেখ করেননি। আমি এতে কি তাকে কাঠগড়ায় দাঁড় করাবো? কেন? আমরা যুদ্ধ করেছি, এটা সত্য কথা, কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আমাদের যুদ্ধটা ছিল আসলে বাঁশের লাঠির যুদ্ধ। আধুনিক অস্ত্র শস্ত্র সরঞ্জাম আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছিল কিন্তু ভারত, এবং 3 ডিসেম্বর থেকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এই যুদ্ধটা তো ভারতের যুদ্ধ ছিল, হ্যাঁ, উপলক্ষ ছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, কিন্তু যুদ্ধের প্রধান অংশীদার বলা যায় ভারত। ভারত যদি সহযোগিতা না করতো, আমি বারবার বলি যে পাকিস্তানের অন্যান্য অংশের মতো আজকেও আমাদের পরিণতিটা এমনটাই হয়ে যেত। সেই জায়গায় ভারত আমাদের নাম উল্লেখ করলো না করলো, কিংবা আজকে তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে তারা আজকে তাদের উদযাপন করছে বা বিজয় দুর্গে তারা উদযাপন করছে, আমরা কেন প্রশ্ন করবো যে তারা কেন এটা উদযাপন করবে? কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলবে না? বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ছিল, বাংলাদেশ নিজেরা নিজেদের মতো উদযাপন করবে, যদিও আজকে পরিবর্তিত বাংলাদেশে উদযাপিত হচ্ছে না, কিন্তু ভারত এই যুদ্ধে বিজয় উদযাপন 55 বছর যাবত করছে, করতেই পারে তারা। আমাদের যুদ্ধ ছিল তো আমাদের একটা জায়গায়, কিন্তু তাদের যুদ্ধ ছিল পূর্ব ফ্রন্ট এবং পশ্চিম ফ্রন্টে। তাদের যুদ্ধ শক্তি সামর্থ্য আরো বড় করে যোগদান করতে হয়েছিল তাদের আমাদের এই মাটিতে। এই যে বাংলাদেশ ভূখণ্ড, এই ভূখণ্ডতে তাদের সৈন্যদেরও রক্ত মিশে আছে, তারাও শহীদ। আমি আজকে দিনের আর এক ভাগের ভিডিওতে বলেছি অ্যারাউন্ড 4000 এবং আহত 10,000 প্লাস। এখানে যেমন আহত নিহত হয়েছে, ঠিক তেমনি পশ্চিম ফ্রন্টে নিহত হয়েছে। শুধু তাই না, মজার বিষয় যে পশ্চিম ফ্রন্টে অনেকটা অঞ্চল দখল করে ফেলেছিল ভারত, 15,000 বর্গ কিলোমিটার এলাকা। সিমলা চুক্তির বদৌলতে সেগুলো ফেরত দেওয়া হয়েছে। কাজে তারা, এটি তাদের নিঃসন্দেহে অনেক বড় উদযাপনের বিষয়। আজকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আলাপ করছে কিংবা বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি আলোচিত হচ্ছে, এগুলো মনে হয় অবান্তর। যাই হোক, এই উদযাপনটা আমাদের বাংলাদেশের যেমন এবং ভারতের কোনো অংশেই কম নয়, এবং তারা তাদের মতো আয়োজন করছে, এবং তারা যদি আমাদের কথা উল্লেখ না করে তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ তাদের তো পশ্চিম ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে। অনেক মানুষ জানে না, কিন্তু যারা ইতিহাসের চর্চা করেন, যারা জ্ঞান রাখেন, তারা জানেন যে ভারতের জন্য এই যুদ্ধটা আরো কত বড় হয়ে দেখা দিয়েছিল 1971 সালে। কাজেই তারা উদযাপন করতেই পারে। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।